ভার্সিটির প্রথম দিনই নিজের প্রফেসরকে ধরে চুমু খাওয়া কোনো ধরনের ভদ্রতা, মিস আরশি? হোয়াইট ফুল স্লিভ শার্টের হাতা গুটিয়ে কোনোই অবধি আনতে আনতে ইংরেজিতে কথাগুলো বলল শেহজাদ। তার নীল চোখে সাদা ফ্রেমের চশমা লাগানো, বয়স 30-এর কথায় হলেও হলিউডের যে কোনো সুদর্শন পুরুষদের ভিড়ে এই মানুষটির চেহারাই যেন সবার আগে নজর কাড়বে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির মতো একটি সুবিশাল প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার শায়ান শেহজাদ। মা বাঙালি হলেও বাবা একজন পাক্কা আমেরিকান, তাই ছেলেকেও ছোট থেকে বিদেশি আদব কায়দায় বড় করেছেন তিনি। মায়ের থেকে বাংলা ভাষা কোনো রকম রপ্ত করলেও বাঙালিয়ানার সিটে ফোটা টুকুও নেই ছেলের ভেতরে। শেহজাদ তার সরু নাকের উপর থেকে চশমাটা ঠেলে উপরে উঠালো, পরপর দু হাত বুকে গুজে দু পা এগিয়ে আরশির সামনে এসে দাঁড়ালো। ক্লাসে পিনপতন নীরবতা, কারো মুখে টু শব্দ টু নেই, অথচ সবাই জানে আরশি কী কারণে তাকে চুমু খেয়েছিল তখন। যারা আরশিকে বুলি করার জন্য এমন একটা কাজ ওকে করতে বলেছিল, তাদের মধ্য থেকে একটা আমেরিকান মেয়ে বসে থেকে ইংরেজিতে বলে উঠল, প্রফেসর, আমার মনে হয় আপনাকে দেখে লোভ সামলাতে পারেনি বেচারি। যত সব থার্ড ক্লাস আনকালচার ছেলে মেয়েদের এত বড় ভার্সিটিতে পড়াশোনার সুযোগ করে দেওয়ার মাসুল হিসাবে ফিউচারে আরও কত কিছু দেখতে হবে, গড নোস। আমেরিকান মেয়েটার বিদ্যুৎ মেশানো কথায় সহজেই চল শক্ত হলো শেহজাদের। কিন্তু ওই মেয়েকে কিছু না বলে পুরো রাগটা ঝাড়লো আরশির উপর। পশ্চিমা ভাষায় খেকিয়ে বলে উঠল, কী কারণে এমনটা করেছো সেটার উত্তর না দিতে পারলে ভবিষ্যতে আমার ক্লাসে ঢোকার দুঃসাহস দেখাতে এসো না কখনো। এত কিছু শোনার পরও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আরশি। মুখ থেকে একটা শব্দও বের করলো না, কিন্তু বেঞ্চের উপরে রাখা ওর মুষ্টিবদ্ধ হাতের উপর মুহূর্তেই ভিজল চোখের পানিতে। যেটা সবার চক্ষু এড়ালেও আরশির পাশে বসে থাকা মেয়েটার চক্ষু এড়ালো না। আর কেউ কিছু না বললেও ওই মেয়েটা উঠে দাঁড়ালো। শুধু শুধু নিরপরাধ কাউকে তো এভাবে কষ্ট পেতে দেখা যায় না, তাই সাহস করে নিজেই বলল, প্রফেসর, আরুষির কোনো দোষ নেই। ওই মেয়েগুলোই ক্লাসে আসার পর থেকে আরুষির পেছনে লেগেছে। আপনাকে চুমুটাও ওরাই খেতে বলেছিল আরুষিকে। এমনকি ওদের কথা মতো কাজ না করলে এখানে আরুষিকে পড়তে দেবে না বলে থ্রেট পর্যন্ত দিয়েছিল ওরা। মেয়েটার সাহস দেখেই হয়তো ক্লাসের আরও কয়েকজন ওর কথায় সমর্থন জানালো আর সে নিজে থেকে কিছু করেনি, ওকে দিয়ে করানো হয়েছে সবটা। আর যারা করিয়েছে এমনটা, তাদেরকেও ধরিয়ে দিল সবাই। শেহজাদ শীতল দৃষ্টি ফেলল সেই মেয়েগুলোর দিকে, ঠান্ডা কণ্ঠে শুধু বলল, ক্লাস শেষে প্রিন্সিপালের রুমে দেখা করবে আমার সাথে, অল অফ ইউ। কিছুক্ষণ আগে আরশিকে অপমান করা মেয়েটা হাঁসফাঁস করে উঠল যেন। নিজের দোষ ঢাকতে নিজের বন্ধুদের ফাঁসিয়ে দিতে চাইলেও সুযোগ দিল না শেহজাদ। বা হাতে গলার টাই ঠিক করতে করতে ওদের সামনে গেল, বাঁকা হেসে নিজের স্বভাবস্বরূপ পশ্চিমা ভাষায় বলল, আসলে হয়েছে কি জানো তো, আমার তোমাদের মতো হাই সোসাইটিতে মারাত্মক অ্যালার্জি আছে। পরপর থুতনিতে হাত দিয়ে কিছু একটা চিন্তা করার ভঙ্গিমায় ওদের থেকে হেঁটে গিয়ে ক্লাসের সামনে এসে দাঁড়িয়ে বলল, তাই ঠিক করলাম তোমাদের মতো হাই সোসাইটির ছেলে মেয়েদের আমি আমার ক্লাসে কেন, এই ভার্সিটিতেই রাখবো না। যারা ক্ষণিকের আনন্দের জন্য অন্যকে বিপদে ফেলার কথা চিন্তা করে তাদের আমি ঘৃণা করি। আটকে উঠল মেয়েগুলো, কিন্তু নিজেদের হয়ে সাফাই গাওয়ার আগেই ক্লাস শেষের সাইলেন্ট বেজে উঠল করিডোর থেকে। নিজের ওভারকোটটা হাতে চাপিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে আরশির পাশাপাশি দাঁড়ালো শেহজাদ। সবাই যখন যে যার ব্যাগ গুছিয়ে রুম থেকে বেরিয়ে যেতে ব্যস্ত, তখন আরশির কানের কাছে ঝুঁকে আসলো পুরুষালী খাদে নামানো কণ্ঠ, আজকের চুমুর জন্য শাস্তি তো তুমি পাবে, তবে এখানে নয়, বাসায় ফিরে সেই শাস্তি দেব তোমাকে। বি রেডি মাই ডিয়ার ওয়াইফ। কেঁপে উঠল মেয়েটা। ভীতু চোখে পাশ ফিরে তাকানোর আগেই রুম ছাড়ল সেই কণ্ঠের অধিকারী।
ক্লাস শেষে করিডোরের পথ ধরেছে স্টুডেন্টরা। আশি তড়িঘড়ি করে বের হয়ে ওর পাশে বসা সেই মেয়েটার কাছে গিয়ে হাঁটতে হাঁটতে বলল, থ্যাংক ইউ ফর হেল্পিং মি আর্লিয়ার। যারা। আশি থমকালো। থ্যাংক ইউর প্রতি উত্তর শুনে অপ্রস্তুত হেসে নিজেও জারার মতো করে বলল, আরশি আমেরিকান। হুম, খাঁটি বাঙালি। আরেক দফা চমকালো আশি। ওর চমকে যাওয়া মুখ দেখে হেসে ফেলল যারা, বলল, অবাক হলে তো? আশি ওপর নিচ মাথা দুলালো, কিন্তু অবাক হওয়ার চাইতেও একজন দেশীয় মানুষ পাওয়ার আনন্দ বেশি হচ্ছে ওর। যারা মেয়েটা অনেক ভালো। নীল চোখের এই অধিকারিণীর বেশভূষা কিন্তু বেশ ছিমছাম, আর ব্যবহার সে তো অমায়িক। মনে মনে ভাবলো আরশি, যাক, এই ভিন দেশে ভালো মনের কেউ অন্তত আছে। কোথায় থাকতে বাংলাদেশের? যারার প্রশ্নে ধ্যান ভাঙলো আরশির। গাজীপুরে। তুমি? আরে আমিও তো গাজীপুরেই থাকতাম। দেখলে, গাজীপুরের মতো মফস্বলে থাকতে দেখা হলো না, কিন্তু আমেরিকার মতো এত বড় একটা দেশে এসে ঠিকই দেখা হয়ে গেল। হাসলো আরশি, বলল, না মানে তুমি না বললে আমি হয়তো বিশ্বাসই করতে পারতাম না যে তুমি আমেরিকান নও। হাসি খুশি মুখের আড়ালে থাকা মনটা বিষণ্ণ হয়ে গেল সহসা যারার। কিন্তু আরশির এই বিষয়ে আর কোনো প্রশ্ন করার আগেই কথা ঘুরিয়ে ফেলল সে, বলল, তাই এখানে কোথায় থাকছো? এই দফায় মুখ ভার হলো আরশির। কথায় থাকছো না জিজ্ঞাসা করে কোন জুম্বাবানের গুহায় থাকছো জিজ্ঞাসা করলে ওর জন্য উত্তর দিতে বোধহয় বেশি সুবিধা হতো। তবু ধরে আসা গলায় কোনো মতে বলল, বেশি দূরে নয়, ম্যানহাটনেই থাকি। একটু হেঁটে গেলেই আমার হাজব্যান্ডের বাসা। আর তুমি? আরশি বিবাহিত শুনে যারা প্রথমে কিছুটা অবাক হলেও মুহূর্তে সামলে নিল নিজেকে। কম বয়সে বিয়ে হতেই পারে, এটা তো স্বাভাবিক। সবাই কি আর ওর মতো বিয়ে বিদ্বেষী নাকি? আর এত বড় শহরে নিজের বলতে আরশির যে কেউ আছে এটা ভেবেই ভালো লাগলো যারার। প্রথমে হোটেলে থেকেছি, কিন্তু যা বুঝলাম তাতে হোটেলে থাকতে গেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগেই আমার ফকির হয়ে যাওয়া লাগবে। তাই আজকেই সকালে একটা ভাড়া বাসা ঠিক করে ভার্সিটি এসেছি, চেলসিতে। তবে একটা সমস্যা হয়েছে জানো তো, আমার ফ্ল্যাটমেট নাকি ছেলে। কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে এর থেকে বেশি ভাড়া দিয়ে অন্য কোথাও থাকা পসিবলও নয়, তাই আর না করিনি এখানে। আরশি ছেলে ফ্ল্যাটমেটের কথা শুনেই আঁতকে উঠল, বলল, সে কি পরে যদি কোনো বিপদ? আরশি শেষ করার আগেই যারাই বলে উঠল, তায়াকোন্দোতে ব্ল্যাক বেল্ট পাওয়া আমি উল্টোপাল্টা করলে জায়গা মতো লাথি দিয়ে সারা জীবনের জন্য শুইয়ে দিতে পারবো। যারার এই কথাটাতে না চাইতেও হেসে ফেলল আরশি। তবুও যারার জন্য ওর মনটা খারাপ হয়ে গেল। ইস, মেয়েটাকে কত ট্রাগল করে থাকতে হচ্ছে এই অজানা জায়গায়। ও যদি নিজেই ওই জাম্বুটার সাথে না থাকতো তাহলে তো যারাকে ওর সাথেই থাকতে বলতে পারতো। আরশির ভাবনার মধ্যেই ভার্সিটি থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথ ধরল ওরা। দুজনেই রাস্তা আলাদা হওয়ায় আগেই যারা হাত বাড়ালো আরশির দিকে, মুচকি হেসে বলল, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ডস, তাই তো? আরশিও হেসে যারার হাতে হাত মিলিয়ে বলল, একদম। রাতের ম্যানহাটন সিটি যেন এক জাদুর শহর। লাল নীল সবুজ আলোয় আলোকিত উঁচু সব ইমারতের সাথে সুবিশাল আকাশ। সন্ধ্যার পরপরই রেস্তোরাঁগুলোতে মানুষের ভিড়, হট্টগোল, রাস্তায় সাই সাই করে ছুটে চলা বাস, ট্যাক্সি, সব কিছু যেন উপভোগ করার মতো। আরশি এসব দেখতে দেখতে বাসায় ফিরল। বসার ঘরের লাইট জ্বালিয়ে ব্যাগ রেখে নেমে পড়ল কাজে। নিজে ফ্রেশ হওয়ার আগে ঘর পরিষ্কার করে রাতের খাবার রান্না করে একটা লম্বা শাওয়ার নিতে শাওয়ার রুমে ঢুকলো মেয়েটা। 2 সপ্তাহ ধরে এটাই ওর রুটিন। ঘরের কাজ করো, কিছু লাগলে সুপার মার্কেট থেকে নিয়ে আসো, একা একা খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ো। কারণ আরশির জুম্বাবান কোনো দিনও সময় মতো বাড়ি ফেরে না। আর যদিও কোনো দিন ফেরে সেটা আরশির দেখেও না দেখার ভান ধরে থাকে। নিজে থেকে টু শব্দটুও করে না, মানে শুধু শুধু কথা বলতে গিয়ে কারো ধমক খাওয়ার তো কোনো মানে হয় না। কিন্তু বিধিবাম আজকে আরশির গোসল শেষ হতে না হতেই বাসার গেট খুলে ভেতরে ঢুকলো ক্লান্ত শ্রান্ত একটা মুখ। দরজা খোলার আওয়াজ শুনে হৃৎপিণ্ড যেন মুহূর্তের জন্য থেমে গেল আরশির। কোনো মতে গায়ে টাওয়াল পেঁচানোতে বুকের উপর থেকে ওটা পড়ে যেতে নিল সহসা। অমনি পেছন থেকে আচমকাই সেটা শক্ত হাতে ধরে ফেললো কেউ একজন।
মুহূর্তেই ক্রিট এভেন্টাসের ফ্রুটি উডি এবং মানসিক একটা সুগন্ধ ভরে গেল আরশির আশপাশ। পরিচিত পারফিউমের গন্ধে চোখ খিচে বন্ধ করে নিল আরশি। এক হাত দিয়ে আরশির গায়ের টাওয়াল ধরে রেখে ওর উন্মুক্ত ঘাড়ে উষ্ণ শ্বাস ফেলল কেউ একজন। বলেছিলাম না আমাকে কিস করার শাস্তি বাসায় ফিরে তোমাকে পেতে হবে। আরশি বরফের ন্যায় জমে রইল শেহরজাদের কথা শুনে। কিন্তু মানুষটা সেসব পরোয়া করলে তো? পেছন থেকে গভীর চুমু বসালো আরশির খোলা পিঠে। নিঃশ্বাস আটকে আসলো মেয়েটার। পরপর চুমু খেলো ওর গলায়, তারপর কানে, তারপর চিবুকের উপরের অংশে। মানুষটার প্রতিটা স্পর্শে উষ্ণ আলিঙ্গনের মতো আওয়াজ করলো আরশি। তখনই কানে আসে ঠোঁট ছুঁয়ে লোকটা বলল, সায়ান শেহজাদ সত্যি সত্যি শাস্তি দিলে সহ্য করতে পারবে তো? অসভ্য, কি করে পারবেও? এটুকুতেই নাভিশ্বাস ওঠার পালা। আর কি শাস্তি দেবার বাকি আছে জাম্বুবানটার ওকে? চকিত চোখ মেলে চাইলো আরশি। আশেপাশে ঘাড় ঘুরিয়ে খুঁজলো পরিচিত মুখটা। বুঝলো জাম্বুবান নয়। ও নিজেই নিজের বাথটবে ঘুমিয়ে ঘুমিয়ে এসব উল্টাপাল্টা স্বপ্ন দেখছিল। মুহূর্তেই রক্তিম হলো কপল। গরম হয়ে যাওয়া গাল দুটো হাত দিয়ে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করলো কিছুক্ষণ। কিন্তু সেই স্বপ্ন ওর মাথা থেকে সরলে তো ঘুরে ফিরে ওই একই মানুষটা বারবার চলে আসে ওর ভাবনায়। এমনিতেই এই স্বপ্নের চক্করে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তাই আর সময় নষ্ট না করে তড়িঘড়ি করে গোসল শেষ করলো মেয়েটা। বেরিয়ে এলো গাঢ় নীল রঙের সুন্দর একটা সুতির শাড়ি পরে। নিজেকে বোঝালো, জাম্বুবানটা চোখের সাথে মিল রয়েছে বলে নয়, ছোট থেকেই এই রংটা আমার ভীষণ পছন্দের, তাই পরেছি। আরশি খাবার টেবিলে নিয়ে বসে রইল প্রায় 2 ঘন্টা। মানুষটার আসার নামগন্ধ নেই। মন খারাপ হলো মেয়েটার। কিন্তু যখনই ভাবলো উঠে যাব, ঠিক তখনই বাসার সদর দরজায় স্পাই কি দিয়ে খুলে ভেতরে ঢুকলো সায়ান শেহজাদ। গম্ভীর মুখবয় দেখেই যা বোঝার বুঝে ফেললো আরশি। এখন এখানে থাকা আর জুরাসিক পার্কের পিকনিকে যাওয়া সমান। দু জায়গাতেই জীবনের সংকটের সমূহ সম্ভাবনা। তাই যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড়াই শ্রেয়। দাঁড়াও। বরাদ্দ করা রুমের দিকে তরুণীর পা বাড়ানোর আগেই পেছন থেকে ডাক দিল শেহজাদ। শীতল কণ্ঠস্বরে আরশির পা থেমে গেল সহসা। কিন্তু অবাক করার বিষয় হলো, যেই মানুষটা কখনো হেসে দুটো কথা বলে না, ওর সাথে সে আজ নিজে থেকে ওকে ডাকলো। খানিক লজ্জায় খানিক ভয়ে জমে যাওয়া পা দুটো আহুতি দিল ওর শেহজাদের সামনে থেকে ছুটে পালানোর তীব্র ইচ্ছের কাছে। আরশিকে দাঁড় করিয়ে শেহজাদ নিজেই এগিয়ে আসলো ওর সামনে। পরপর বাস খাই এক ধমক দিয়ে বলল, তখন কেন বললে না সত্যিটা আমাকে? মেয়েগুলো তোমাকে বুলি করলো আর অমনি তুমিও চুমু খেতে চলে গেলে। ওরা যদি আমার বদলে অন্য কাউকে চুমু খেতে বলতো তখন কি করতে তুমি? চলে যেতে চুমু খেতে? 2 বছর ওদের বিয়ের বয়স। আর ভিন দেশের মাটিতে এই মোটে 2 সপ্তাহের সংসার। সেখানেই সারা জীবনের সবচেয়ে বড় ধমকটা হয়তো আজ খেলো আরশি। মানলো ওদের দুজনের বাবা মার জড়াজড়িতে বিয়েটা হওয়াতে হয়তো শুরু থেকে অসন্তুষ্ট ছিল মানুষটা। তাই বলে বিয়ের সাথে সাথে লোকটা বউকে রেখে ফ্লাইট ধরে আমেরিকায় চলে আসতে পারে, যে কিনা এই 2 বছরে বউকে মানুষ বলেই মনে করলো না, কোনো দিন ভালো করে একটা কথা বলল না। অথচ আরশিকে শেহজাদের বাবা মা আমেরিকাতে নিয়ে আসার প্রথম দিনই সে তার হুঁশিয়ারি বার্তা জারি করল। যদি এখানে থাকতে হয় তাহলে আমার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হবে তোমাকে। প্রথমত, আমি আমার মতো থাকবো আর তুমি তোমার মতো থাকবে। আমার জিনিসপত্রে হাত দেবে না, আমিও তোমার জিনিসপত্রে হাত দিব না। আর দ্বিতীয়ত, বউ হয়ে সং সেজে থাকার কোনো দরকার নেই। পড়াশোনা করতে এসেছো, মন দিয়ে শুধু ওটাই করবে। আর সব থেকে ইম্পর্টেন্ট রুলস, সবসময় অন্তত 3 ফিটের দূরত্ব মেনটেন করে চলবে আমার থেকে। বুঝতে পেরেছো? কেন ভাই, তুমি কি করোনার রোগী যে 3 ফিটের ডিস্টেন্স মেইনটেইন করে চলতে হবে? মনে মনে ভেংসি কেটে ভাবছিল আরশি।
আর আজ সেই অ্যাটিটিউডের বস্তা মিস্টার সায়ান শেহজাদ নিজে থেকে আরশির সাথে এতগুলো কথা বলল, ভালোবেসে বলল। অবশ্যই নয়। এই জাম্বুবানটা কি কখনো কাউকে ভালোবাসতে পারে? মনে মনে ভোঁস করে দীর্ঘশ্বাস ফেলল আরশি। তার উপর কি করে বুঝবে এই জাম্বুবানকে, যে পুরো ঘটনাতে ও শুধু বেকার বেকার ফেঁসে যাওয়ার একটা নিরীহ বউ। আই এম আস্কিং ইউ এ ড্যাম কোশ্চেন ইডিয়েট। তুমি কি শুনতে পাওনি আমি কি বলেছি? শেহজাদের বোকা খেয়ে সংবিত ফিরল আরশির। মনে মনে ভাবল, লোকটা কি 4 জোড়া চোখ নিয়েও দেখতে পাচ্ছে না যে ও কি চরম পর্যায়ের অনুতপ্ত? তবু এভাবে ধমকে যাচ্ছেন উনি। তার অমন এক একটা বাসখাই ধমকে, যেখানে ওর রুহু আত্মা একটু পর পর সফরে যাচ্ছে, সেখানে ও কি উত্তর দিবে? আর ভয় পেলে আরশি ঠিকঠাক কিছু বলতে গেলেও গুলিয়ে ফেলে। এই যেমন শেহজাদের আরেকটা ধমকের ভয়ে হড়বড়িয়ে বলে উঠল, আমি আমার স্বামীকে কিস করতেই পারি, তাতে আপনার তো কোনো সমস্যা হওয়ার কথা নয় প্রফেসর। আরশি ভীষণ আত্মবিশ্বাসের সাথে কথাগুলো বললেও ওর বুকের বালুর ঝড়ের কবলে পড়া তাঁবুর মতো কাঁপছে। মিনিট মিনিটে গলা শুকিয়ে যাচ্ছে সাহারা মরুভূমি। এত বড় একটা কথা এত অবলীলায় বলে ফেলল ও। আর স্বামী, যার চোখে চোখে রেখে আরশি এতদিন একটা কথা বলতে পারেনি, সেই ডিপজল মার্কা লোকটাকে এত সহজে স্বামী ডেকে ফেললো। এতক্ষণে শক্ত করে রাখা মুখমণ্ডল সহসায় বদলে গেল শেহজাদের, যেখানে এখন স্থান পেয়েছে এক ফালি চোখোশ হাসি। অবশ্য সেটা আরশিকে লুকিয়ে। মেয়েটা যেভাবে মাথা নিচু করে রেখেছে, দেখবে কখন বুকে বেঁধে রাখা হাত নিজেই নামিয়ে ধীরে পায়ে আরশির কাছে আরেকটু এগিয়ে আসলো শেহজাদ। এতটা কাছে এসে দাঁড়ালো যেন 2 ইঞ্চি দূরত্বের রইল না তাদের মধ্যে। 3 ফুটের দূরত্ব তো দূরের কথা, ক্ষণিকের স্বাভাবিকটুকু হারিয়ে আবারও মুখের আদল শক্ত হলো। সাদা কাচের অন্তরালে থাকা চোখ দুটো হাসছে, তবুও কণ্ঠ গম্ভীর করে জিজ্ঞেস করল, তুমি তোমার হাজবেন্ডকে কিস করেছিলে? বেখেয়ালি আরশি ওপর নিচ মাথা ঝাঁকিয়ে ফেলেছিল প্রায়। বুঝতে পেরে তৎক্ষণাৎ আবার ঘন ঘন দুপাশে মাথা নাড়ল। চোখ দুটো টাইলসের মেঝেতে সুপার গ্লু দিয়ে আটকে রাখল। ভুলেও মাথা তুলে তাকালো না শেহজাদের দিকে। একজনের সমুদ্রের মতো 2 জোড়া নীল চোখে চোখ রেখে তাকানোর সাহস ওর নেই। আর থাকবেই বা কী করে? থাকার মতো আর কিছু বাকি রেখেছে সে? তখনই মুখ খুলল শেহজাদ। স্বাভাবিক সুলভ গুরু গম্ভীর কণ্ঠে উপহাস মিশিয়ে বলল, ঠিকই তো, তুমি তোমার হাজবেন্ডকে কিস করতেই পারো। তোমার পুরো অধিকার আছে এটা করার। এই প্রথমবার আরশির মনে হলো যেন ও চিৎকার করে বলতে চায়, হে ধরনী, দ্বিধা হও, মাটি ফাঁক করো, আমি ঢুকে কিছুক্ষণ বসে থাকি তোমার ভেতর। দরকার পড়লে তোমাকে বকশিস দিব, তবু আর লজ্জায় ফেলো না আমাকে এই জম্বুবানের সামনে। ধরনী যদি কথা বলতে পারতো, তাহলে সেও এতক্ষণে নির্ঘাত আরশির বাঁচানোর রিকোয়েস্ট রিমুভ করে দিয়ে বলতো, সরি ডিয়ার, তোমার জাম্বুবান তোমার থেকে দেখতে বেশি সুন্দর, তাই আমি ওর সাইডে। বলবে নাই বা কেন? আমেরিকার মাটি কিনা সামনে দাঁড়ানো জাম্বুবানটার রূপে ওর সাথে সাথে ধরনীয় যে কুপোকাত, এসব ভেবে চকিত চোখ তুলে চাইল আরশি। নিজেকে বাঁচানোর ক্ষীণ প্রয়াসে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলল, আমি আসলে ওভাবে বলতে চাইনি কথাটা, বিশ্বাস করুন। ভাবলো এই বুঝি ওর উপর একটু দয়া হলো বিদেশি জাম্বুটার, এই বুঝি শেষবারের মতো বাঁচিয়ে নিল ওকে। কিন্তু না, প্যান্টের পকেট দুটোতে 2 হাত ঢুকিয়ে আরামসে দাঁড়ালো শেহজাদ। পরপর ঠোঁটে চকিত হাসি টেনে বলল, বউ যখন স্বামীকে চুমু খেতে পারবে, তাহলেও স্বামীও নিশ্চয়ই তার বউকে চুমু খেতে পারবে। থতমত খেলো আরশি। রক্ত শূন্য পেলব চেহারা মুহূর্তেই শুষ্কায় আরও ফ্যাকাশে হয়ে গেল। কিছু বলতে গিয়েও যেন পারল না। শুকনো মরুভূমির মতো শুকিয়ে কাঠ হয়ে রইল গলবিল। অসার অসার লাগলো পুরো শরীর। মনে হলো কেউ মাটি সরিয়ে নিয়েছে পায়ের তলা থেকে। তবে কি অবশেষে ধরনীর দ্বিধা হলো ওর উপর? কিন্তু কথায় কি, আরশি আর মাটি খুঁড়ে ভেতরে ঢুকা হলো না। ততক্ষণে শেহজাদ লম্বা পা ফেলে এগিয়ে আসলো ওর দিকে। 2 কদম পিছিয়ে গেল মেয়েটা, তবে লাভ হলো না।
টেবিলে পা ঠেকেই পেছনে পড়ে যেতে নিল আরশি, আর ঠিক সঙ্গে সঙ্গে ওর কোমর আঁকড়ে ধরল সামনে দাঁড়ানো মানুষটা। একে অপরের দুজোড়া দৃষ্টি নিবদ্ধ হলো এক জায়গায়। শেহজাদের উষ্ণ হাতের স্পর্শে আরশির পৃথিবী থমকালো। মুহূর্তের জন্য যেন শিথিল হৃৎপিণ্ডের গতি। স্বামীর ছোঁয়া বুঝি এতটাই মারাত্মক যে আরশির নিঃশ্বাস নিতেই ভুলে গেছে। ক্ষণিকের জন্য আরশির মনে হলো, না, 19 বসন্ত পর আসা এই তো সেই মানুষ যে একটু হলেও ভাবে ওর কথা, একটু হলেও চিন্তা করে। একে আঁকড়ে ধরেই তো সারা জীবন কাটিয়ে দেয়া যাবে। আর ঠিক তখনই আরশির কোমর ছেড়ে দিল শেহজাদ। ধপাস করে মেয়েটা গিয়ে পড়ল ফ্লোরে। পেছনের হাড্ডি ব্যথায় টনটনিয়ে উঠতে শুনল শেহজাদের সেই হিমশীতল কণ্ঠ। কি ভেবেছিলে এটা বলবো আমি? হাউ ফানি। শায়ান শেহজাদ মরে গেলেও তোমাকে নিজের বউ বলে মেনে নিবে না, যার জন্য আমি আমার বোনকে হারিয়েছি, আমার শৈশব হারিয়েছি, আমার মায়ের সন্তান হারানোর হাহাকার দেখেছি। সেই মেয়েকে আমি ঘৃণা করি, আর তাকে বউ হিসেবে মেনে নেওয়ার তো প্রশ্নই আসে না। আরশি বাকরুদ্ধ, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সামনের মানুষটার দিকে। ওর প্রতি এত রাগ মানুষটার? কই, কেউ তো বলল না কোনো দিন ওকে এসব কথা। আর ও কিভাবে শেহজাদের বোনের হারিয়ে যাওয়ার জন্য দায়ী হবে? এর সব কিছু যখন আরশির মাথায় এলোমেলো জট পাকাচ্ছে, তখনই কথার শেষ বিষ বানটা শেহজাদ ছুড়ল আরশির দিকে। আর শাড়ি কেন পরেছো? আমাকে সিডিউস করতে বলেছিলাম না বউ হয়ে সংসেজে থাকার কোনো দরকার নেই? তারপরও কেন পরেছো? আর আর পারবো না। কাপা কাপা কণ্ঠে কোনো মতে কথাগুলো আওড়ালো আরশি। শুধু পারছে না, এখনই ফেরত চলে যেতে বাংলাদেশে। এই লোকটার বাসায় আর এক মুহূর্ত থাকার ইচ্ছে নেই ওর। আমরা কিডন্যাপারদের ফার্দার ইনকোয়ারির জন্য পাঠিয়েছি, তবে ওদের দেওয়া তথ্য অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি তাতে শেহজাদের বাবা মেহমেদ হাসান বরাবরই শক্ত প্রকৃতির মানুষ, কিন্তু আজ যে তিনি একজন সন্তানহারা বাবা। ভেঙে পড়া গলায় পশ্চিমা ভাষায় বললেন, কথাটা শেষ করুন অফিসার। অফিসার দীর্ঘশ্বাস ফেললেন, মাথা নিচু করে আওড়ালেন, আই এম সরি মিস্টার মেহমেদ, কিন্তু আমার মনে হয় না আমরা আপনার মেয়েকে জীবিত উদ্ধার করতে পারবো। কারণ ওদের উপর নাকি অর্ডার এসেছিল মিস্টার ইব্রাহিম চৌধুরীর মেয়ে আরশি চৌধুরীকে কিডন্যাপ করার। সেখানে ভুলবশত ওরা আপনার মেয়ে রুষাকে কিডন্যাপ করে, কিন্তু পরে যখন বিষয়টা ওরা বুঝতে পারে ততক্ষণে আমরা আমাদের টিমকে ভিকটিমের খোঁজে পাঠিয়ে দিয়েছি। আর ধরা পড়ে যাওয়ার ভয়ে ওরা আপনার মেয়ে রুষাকে নদীতে ফেলে দেয়। কথাগুলো শুনে নিজের স্ত্রীর পাশে হাঁটু ভেঙে বসে পড়লেন মেহমেদ। স্ত্রীর মরিয়মের জ্ঞান নেই বললেই চলে। তাকে ধরে আনছে আরশির মা জয়নব চৌধুরী। ভদ্রমহিলা নিজেও কাঁদছেন। উপরওয়ালার সহায় না হলে আজ যে মরিয়মের মেয়ের জায়গায় তার মেয়ে থাকতো। 2 বছরের আরশির তখন ওর বাবার কোলে। আলু ঢালু চোখে বাবার কাঁধে মাথা রাখলো। ইব্রাহিম চৌধুরীর মেয়েকে শক্ত করে ধরে রেখেছেন। 12 বছরের শেহজাদ বাবা মার পাশে দাঁড়ানো, চোখ ফুলে লাল। বোঝাই যাচ্ছে একমাত্র বোনের শোকে সেও পাথর। ইব্রাহিমের খারাপ লাগছে পুরো পরিবারটাকে এভাবে ভেঙে পড়তে দেখে। না সে তাদের বাংলাদেশে বেড়াতে আসতে বলতো, না এমন একটা ঘটনা ঘটতো। ভদ্রলোক সান্ত্বনা দিতে এগিয়ে গেলেন শেহজাদের দিকে, বললেন, পুলিশ তো খুঁজছে, দেখবে ঠিক ওনারা আরোসার একটা খোঁজ পাবে। শেহজাদ শীতল চোখে তাকালো ইব্রাহিম চৌধুরীর দিকে। ভদ্রলোক ভরকে গেলেন কিছুটা। 12 বছর বয়সী ছেলেটা যে কি না 2 বছর আগেও মরিয়মকে বলেছিল, আম্মু, আমার বোনু কি তোমার মতো হয়েছে? কই দেখি তো একটু, আমার কোলে দাও না একটু বনুকে। সেই ছেলেটা আজ কঠিন কণ্ঠে বলল, আমার বোনের হারিয়ে যাওয়ার পিছনে আপনার মেয়ে দায়ী। আমি কখনো ক্ষমা করব না ওকে, কখনো না, কখনো না। বিছানায় ধরফরিয়ে উঠে বসলো আশি, চোখ মুখ ঘেমে নিয়ে একাকার। এতক্ষণ দুঃস্বপ্ন দেখছিল বোধহয়। আজকে আবারও সেই একই স্বপ্ন। ওর সামনে থেকে রুষাকে তুলে নিয়ে যাচ্ছে মাস্ক পরা একটা লোক। এই একই স্বপ্ন আগেও দেখেছে ও, আর যখনই দেখেছে তখনই শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। আজকেও শরীরটা বেশ সুবিধে ঠেকছে না আরশির কাছে। তবু আর বসে থাকলো না, তড়িঘড়ি বিছানা ছেড়ে ঘড়ি ধরতেই দেখলো 8টা বাজে। ইস, এত দেরি হয়ে গেছে। আরো দেরি করে বের হলে তো আর ভার্সিটি যাওয়ার বাসটাও পাবো না। কথাগুলো বলেই মেয়েটা ছুট লাগালো ফ্রেশ হতে।
ওভার সাইজ জিন্সের প্যান্টের সাথে কালো রঙার টি শার্ট আর সাথে একটা ব্ল্যাক গাউন রঙের ওভারকোট পরে রুম থেকে বেরিয়ে এলো আরশি। কাঁধের কোট ব্যাগটা আপাতত হাতে, কোমর অবধি ওয়েভি চুলগুলো বরাবরের মতোই ছেড়ে রাখা। এত সাধারণ সাজগোজেও আরও 5টা মেয়ের থেকে এই 20 বছরের মেয়েটা একটু বেশি মনোরম, মনোমুগ্ধকর। পাতলা ঠোঁটের উপর কালো তিলটা সেই সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় ওর। রুম থেকে বের হতেই খাবার টেবিলের দিকে চোখ গেল ওর। সেখানে রাখা ধোয়া ওঠা স্যুপ আর গরম গরম ডিম পোস্ট দেখেই পেটটা মোচড় দিয়ে উঠল আরশির। রাতের খাবার তো জাম্বুবানটার বকুনির ঠেলায় সামলাতেই হজম হয়ে গেছে, কিন্তু কথা হচ্ছে এই জন্যই কি সকাল সকাল জাম্বুবানটা ওর জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখে গেল? আরশি আর সময় নষ্ট করলো না। খাবার সামনে থাকলে বেশি ভাবতে নেই, তাই তো বসেই খাওয়া শুরু করলো মেয়েটা। এক চুমুক স্যুপ মুখে দিয়ে চোখ বড় বড় করে বলল, জাম্বুবানটা আসলেই এত ভালো রান্না করে, অবিশ্বাস্য। পরপর ডিম পোস্টটাও একটু খেয়ে বলল, এভাবে সবসময় বউয়ের জন্য খাবার টাবার রান্না করলেও তো পারে জাম্বুবানটা, কিন্তু না, সারাক্ষণ শুধু খ্যাক 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 করবে। সাথে কি আমি ডিপজল আর জাম্বুবান বলে রাখি? আর তখনই ঘড়ি আর কাফ রিং পড়তে পড়তে রুম থেকে বেরিয়ে এলো শেহজাদ। পরনে সাদা শার্ট আর নীল রঙা ব্লেজার প্যান্ট, একেবারে পারফেক্ট জেন্টলম্যান। মুহূর্তেই আরশির মনে পড়ল রাতের কথা। বিভোর হলো রাতে শেহজাদের ওর কোমর জড়িয়ে ধরার ভাবনায়। পরে যে ফ্লোরে ফেলে দিয়েছে সেটা অবশ্য আলাদা কথা। ভার্সিটি যাবে না নাকি তাকিয়েই থাকবে? থতমত খেলো আরশি। এতক্ষণ যে আরশি তাকিয়েছিল ওনার দিকে সেটাও খেয়াল করেছে জাম্বুবানটা। যে যাবো না, যে যাবো তো। মাথা নিচু করে কোনো মতে উত্তর দিল আরশি। জুতো পরে গাড়ির চাবিটা হাতে নিয়ে আরশির দিকে তাকালো শেহজাদ। আবারও রাতের মতো সেই ধুকবুকানি শুরু হলো বুকের ভেতর মেটার। মানুষটা ওর দিকে তাকালেই যেন খামচে ধরে ওর বুকের ভেতর। আমার ক্লাসে আমি দেরি করে আসলে কিন্তু ঢুকতে দেই না, মাইন্ড ইট। ঢোক গেল আরশি। কথাগুলো বলেই দরজা খুলে বেরিয়ে গেল শেহজাদ। 20 বছর বয়সী মেয়েটা আবারও তার এই রহস্য ঘেরা বলিষ্ঠ পুরুষটির প্রস্থান পানে চেয়ে রইল নির্মেষ। সকালটা শুরু হলো পূর্বেও আকাশে লাল, কমলা ও গোলাপি রঙা সূর্যের আভা ছড়িয়ে। যে রঙের প্রতিফলন ঘটল যারা রুমের কাচের দেওয়ালে। চোখ ডলে ডলে ঘুম ভাঙল মেয়েটার। ঘাড় অবধি ছোট ছোট চুলগুলোকে হাত দিয়ে আরও এলোমেলো করে নেমে পড়ল বিছানা থেকে। গন্তব্য ফ্রেশ হতে হবে, ভার্সিটি যেতে হবে, তার উপর পার্ট টাইম একটা জবও খুঁজতে হবে। জমানো টাকা প্রায় শেষের পথে। আপাতত একটা কফি শপ বা কেক পেস্ট্রির দোকানে পার্ট টাইম কাজ করতে পারলেও লাভ। এসব ভাবতে ভাবতে ঘুম চোখে রুমের বাইরে বের হতেই বাঁধল বিপত্তি। কিচেনে কোনো এক ভীষণ ফর্সা বিদেশি বাদর শুধু একটা নির্বস্ত্র পরে লাফাচ্ছে। পুরো শরীরে কাপড়ের আর কোনো ছিটে ফোঁটা নেই। দিনের আলো চোখে সয়ে আসতেই চোখ পিটপিট করে যারা আবার দেখলো কিচেনের সামনেটা। মানুষটার পেছনে দাঁড়িয়ে বুঝলো এটা বাদর নয়, মানুষ, যে কিনা বর্তমানে গানের তালে তালে তার পশ্চাদয় ঢুলিয়ে দেখানো শুরু করেছে যারাকে। মেজাজ খারাপ হলো মেয়েটার। সাউন্ড বক্সের বিকট শব্দ বাজতে থাকা বিদেশি গানটা যারা বন্ধ করে দিতেই সামনে থাকা মানুষটাও পশ্চাদশ দোলানো বন্ধ হলো। সাউন্ড বক্স বন্ধ হওয়ায় হেতু খুঁজতেই নাক মুখ কুঁচকে পেছনে ফিরল লোকটা। আর তখনই প্রথমবারের মতো এক জোড়া সোনালি চোখ গিয়ে পড়ল সামনে দাঁড়িয়ে থাকা বাঙালি মেয়েটির উপর। ছোট ছোট চুল আর নীল চোখের যারাকে প্রথম দেখেই উন্মুক্ত বুকের বাঁ পাশে হাত রাখলো মানুষটা। পুরো ঠোঁটের ফাঁক দিয়ে টিকরে থেমে থেমে বের হলো যারার রূপের প্রশংসা। My goodness, what a beauty. পরপর কাউন্টার টেবিলের উপর থেকে হাত বাড়িয়ে বলল, Hello, I am Ayan, the great Ayan Hunter. नाम तो सुना ही होगा. By the way, तुम्हारा नाम? और may I call you my butterfly? যারা কিছুটা অবাক হয়ে আয়নের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। পরপর মনে মনে ভাবল, এই বিদেশি বানরটা বাঙালি?
যারা আয়নের দেওয়া বাড়িয়ে দেওয়া হাত আর 32 পাটির দাঁতকে সম্পূর্ণ অবজ্ঞা করে উল্টো ঘুরে হাঁটা দিল নিজের রুমের দিকে। তখনই পেছন থেকে আয়ান বলে উঠল, তোমার নাম যে যারা সেটা কিন্তু আমি জানি, আর এটাও জানি যে তুমিও বাঙালি। এ বাড়ির হোম ওনার কাল রাতে আমাকে বলেছে। আয়ানের সোনালি চোখ জোড়া চকচক করছে, মুখে বিস্তর হাসি নিয়ে পরপর বলল, যদিও ভেবেছিলাম আমার নতুন ফ্ল্যাটমেটের সাথে রাতেই বেশ ভালো আড্ডা দেওয়া যাবে, কিন্তু এসে দেখি তুমি দরজা আটকে অলরেডি নাক ডাকা শুরু করে দিয়েছো। যদিও সুন্দরী মেয়েরা নাক ডাকে না, কিন্তু তুমি তো শুধু সুন্দরী নও, তুমি হলে বিউটি উইথ ব্রেইন টাইপ সুন্দরী। তাই এই থিওরিটা তোমার জন্য নয়, বাকিদের জন্য। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে থামলো ছেলেটা। অপেক্ষা করলো যারার পেছনে ঘুরে তাকানোর, মেয়েটা কিছু একটা বলুক ওকে। হলোও তাই। যারা হাঁটা থামিয়ে আয়নের দিকে ফিরে কোমরে 2 হাত রাখলো, চোখ ছোট ছোট করে বলল, তাহলে হোম ওনার নিশ্চয়ই আপনাকে এটাও বলে দিয়েছে যে এখন থেকে এই বাসায় কিছু রুলস অ্যান্ড রেগুলেশন চালু হবে, যেখানে আমি পার্টি এ, আপনি পার্টি বি। পরপর কাউন্টার টেবিলের দিকে একটু এগিয়ে এসে বলল, আজ থেকে পার্টি এর উপস্থিতিতে পার্টি বি বাসায় কোনো উল্টাপাল্টা করলে সোজা হোম ওনারের কাছে বিচার যাবে। পার্টি বি বাসায় মেয়েবাজি করলে, ছেলেদের নিয়ে আড্ডা দিলে সোজা হোম ওনারের কাছে বিচার যাবে। চিড়িয়াখানা ছেড়ে এখানে এসে গান ছেড়ে নাচানাচি করলে সোজা হোম ওনারের কাছে বিচার যাবে। আর পার্টি এর সাথে ফ্লার্ট করতে আসলে। যারা কথাটা শেষ করার আগেই আয়ান বলে উঠল, ওয়েট, লেট মি গেস, সোজা হোম ওনারের কাছে বিচার যাবে, তাই তো? যারা আরেক দিকে ফিরে ঠোঁট বাঁকালো। পরপর আয়ানের চোখে চোখ রেখে উপহাস স্বরে বলল, ভুল, ফ্লার্ট করতে আসলে জায়গা মতো এমন লাথি পড়বে যে 3 দিনেও হুঁশ ফিরবে না। যারা শেষের কথাটায় ঢোক গিল আয়ান একটু নিচু হয়ে আসলো, জায়গায় হাত দিয়ে ঢেকে অপ্রস্তুত হাসলো, কোনো মতে বলল, কুল ডাউন বাটারফ্লাই, শুরুতেই আমার ফিউচার জেনারেশন নিয়ে ফুটবল খেলার কি দরকার বলো? এখনো বইয়ের মুখ দেখলাম না, তার আগেই যদি। যারা আর দাঁড়ালো না, নিজের রুমে যেতে যেতে উঁচু গলায় বলল, ফিউচার জেনারেশন বাঁচাতে হলে আমার থেকে দূরত্ব বজায় রেখে চলুন মিস্টার মিস্টার আয়ান হান্টার। ম্যানহাট সিটির আকাশ আজ মেঘাচ্ছন্ন। ঘনচুম্বী ভবনগুলো যেন সেই মেঘের ভেদ করে দাঁড়িয়ে থাকা একটা ক্লাউড ফরেস্ট। জনসমাগমে কণায় কণায় পূর্ণ থাকা সেন্টার পার্কের মানুষের আনাগোনা সবে বাড়তে শুরু করেছে। তার মধ্য থেকে ঘন ঘন শ্বাস ফেলে দৌড়াচ্ছে আরশি। ভার্সিটি যাওয়ার বাস মিস করেছে। এখন ওর একমাত্র ভরসা এখানকার সাবওয়ে ট্রেন। কিন্তু ভাগ্য বোধহয় আজকে কোনো মতোই সাহায্য করবে না বলে পণ করে রেখেছে। নয়তো দৌড়ে এসেও কেন শেষ রক্ষা করতে পারল না মেয়েটা। প্ল্যাটফর্মে পৌঁছাতে পারলেও 2 সেকেন্ড দেরি করে আসায় মুখের উপর ট্রেনের দরজাটা বন্ধ হয়ে গেল। ফলস্বরূপ কাঁধের কোট ব্যাগটা হাতে নামিয়ে মাথা নিচু করে প্ল্যাটফর্মে ছাড়তে হলো ওকে। একটু আগে যে মেয়েটা দৌড়াচ্ছিল সেই মেয়েটার হাঁটার গতি এখন স্বাভাবিকের চাইতেও শিথিল। মনে মনে ভাবল, এখন যদি হেলিকপ্টার করেও ভার্সিটিতে যায় তবুও শেহজাদ ওকে ক্লাসে ঢুকতে দেবে না। মুহূর্তেই ম্যানহাটের সমস্ত মেঘ যেন জমা হলো আরশির আননে। ঠোঁট উল্টে আকাশের দিকে তাকিয়ে বলল, আপনি কেন এত পচা জাম্বুবান? নিজে গাড়ি করে ভার্সিটি গেলেন, সাথে করে বউটাকেও তো একটু নিয়ে যেতে পারতেন, কিন্তু না। তাহলে ওনার 3 ফিটের ডিস্টেন্স মেইনটেইন কে করবে? পারে তো ফিতে দিয়ে মেপে মেপে দূরত্ব বজায় রেখে চলেন আমার থেকে। কিন্তু অন্তরিক্ষের অন্তরে আরশির আর্তনাদ না পৌঁছালেও ফেরেস্তার মতো এক আগন্তুকের আগমন ঘটল ওর পাশে। যদিও ফেরেস্তা না, যত দ্রুত সেটা তো পরে বোঝা যাবে। কারণ হুট করে কাউকে ফেরেস্তা মনে করা বোকামি ছাড়া কিছুই নয়। সদেব রঙ্গা গাড়িতে বসে থাকা সেই আগন্তুক নিজে থেকেই আরশিকে জিজ্ঞেস করল, ডু ইউ নিড এ রাইড ম্যাম? ফ্যাস ফ্যাসে পুরুষালী কণ্ঠ শুনে পাশ ফিরে চাইল আরশি। সম্পূর্ণ কালো লেদার জ্যাকেট, প্যান্ট আর মাস্ক পরিহিত একটা লোক গাড়ির ড্রাইভিং সিটে বসে কথাটা জিজ্ঞেস করছে ওকে। রাইট নেবে কি নেবে না এক মুহূর্ত ভাবলো আরশি, কিন্তু এই মুহূর্তে ভাবার চাইতে ক্লাস ধরাটা বেশি জরুরি। তাই তো আগন্তুক লোকটাকে উবার ড্রাইভার মনে করে বলে উঠল, It would be a great help if
ইউ ক্যান গিভ মি আ রাইট টু মাই ইউনি, ডোন্ট ওয়ারি, আই উইল পে ফর দ্য রাইট। গাড়িতে বসা লোকটি পশ্চিমা ভাষায় হেসে বলল, Sure, ma'am. Just hop on and I will take you there. আশি আগে পিছে আর কিছু ভাবলো না, তাড়াহুড়া করে গাড়ির পেছনের সিটে উঠে বসতেই গাড়ি স্টার্ট দিল সেই লোক। ঠোঁট গোল করে নিশ্চিন্তে লম্বা শ্বাস ফেললো মেয়েটা। আবার একটু খটকাও লাগলো ওর কাছে, মনে মনে বলল, এখনো তো ভালো মতো রাস্তা চিনি না। যদি লোকটা ভালো না হয়, যদি অন্য কোনো জায়গায় নিয়ে চলে যায়, জাম্বুবানকে কি মোবাইল থেকে কালেকশনটা একবার শেয়ার করে রাখবো? আর ঠিক যখনই লোকেশনটা শেয়ার করতে যাবে তখনই মাথায় আসলো, কিন্তু আমি লোকেশন শেয়ার করলেই বা উনি দেখবে কেন? এমনিতেই তো আমি ওনার জন্য উড়ে এসে জুড়ে বসা একটা ঝামেলা। যদি নিজে থেকে হারিয়ে যাই তাহলে তো মনে হয় খুশি হবে জাম্বুবানটা। মিলাদ টিলাদও পরিয়ে ফেলতে পারেন এই খুশিতে। তৎক্ষণাৎ আকাশ ভেঙে ঝিরঝিরিয়ে বৃষ্টি নামলো ভীষণ ব্যস্ত এই শহরটায়। অবাক চোখে জানালার বাইরে তাকালো আরশি, কিন্তু মুখ বাড়িয়ে বৃষ্টি দেখার আগেই ড্রাইভিং সিটে বসা লোকটা গাড়ির জানালা তুলে দিল। ভরকে গেল ও, একে তো মনের ভিতর কু ডাকছে, তার উপর এভাবে লোকটা গাড়ির জানালা তুলে দিল কেন? ভাবলো নেমে যাবে, আজকে দেরি যখন হয়েছে তখন আর ভার্সিটির যে কাজ নেই, এখানে নামলেও একটা বাস ধরে সোজা বাসায় চলে যেতে পারবে। কিন্তু ড্রাইভারকে গাড়ি থামাতে বলতেই গাড়ির গতি আরও বাড়িয়ে দিল লোকটা। কুটিল হেসে পশ্চিমা ভাষায় বলল, এত অস্থির হচ্ছেন কেন ম্যাম? আপনি না ভার্সিটি যাবেন? আমি তো আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি। আর সেই শুকনো ঢোক গেল, কাপা কাপা হাতে শেহজাদকে কল দিল। একবার দুবার তিনবার রিং হলো, কিন্তু শেহজাদ সেই কল রিসিভ করলো না। এদিকে গাড়ির দরজাটাও লক করে রেখেছে লোকটা, চাইলেও সেটা খুলতে পারছে না আরশি। আবার নিজের ফোনের দিকে তাকালো মেয়েটা, কিন্তু ঠিক যখনই ও লাইন 11 নাম্বারটা ডায়াল করতে যাবে তখনই প্রচণ্ড গতিতে গাড়ি ঘোরালো সেই লোক। মোবাইল ছিটকে নিচে পড়ে গেল আরশির হাত থেকে। বিকট শব্দে ওর মাথাটা গিয়ে ঠেকলো কাচের জানালায়। আচমকা আঘাতে ওখানেই জ্ঞান হারালো মেয়েটা। চোখ বন্ধ হওয়ার আগে শুধু বিড়বিড় করে বলল, শেহজাদ, শেহজাদ, প্লিজ বাঁচান আমাকে, প্লিজ শেহজাদ। দেখলে কতবার বললাম, দেখে কাজ করো, দেখে কাজ করো, হাতটা আবার কেটো না সবজি কাটতে গিয়ে। কিন্তু না, গিন্নি আমার সব কাজে তাড়াহুড়া করতেই হবে। স্ত্রী জয়নব চৌধুরীর হাত নিজের কোলের উপরে রেখে কথাগুলো বললেন আরশির বাবা ইব্রাহিম চৌধুরী। পরপর হাঁক ছুড়লেন বাড়ির কাজে সহযোগিতা করা হারুকে ডাকতে। কই রে হারু, তোর গিন্নিমা হাত কেটেছে, তাড়াতাড়ি আমার টেবিল থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে আয় তো। ও হ্যাঁ, সাথে একটু তুলো আর স্যাবলনও নিয়ে আসিস। জয়নব পাশেই বসেছিলেন, স্বামীকে দেখছিলেন মুগ্ধ হয়ে। এই বয়সেও বইয়ের প্রতি এত যত্ন লোকটার। ইব্রাহিম চৌধুরী হাঁক ডাক শেষ করে স্ত্রীর দিকে তাকালেন, চোখে মায়া মিশিয়ে শুধালেন, বেশি ব্যথা করছে গিন্নি? কি নিয়ে সারাক্ষণ এত ভাবো বলো তো? এত উদাসীন হলে চলবে? দিন দিন বয়সটা বাড়ছে না কমছে বলো তো তোমার? একবারটায় মুখ খুললেন প্রোডা, দীর্ঘশ্বাস ফেলে বলেন, আসলে মেয়েটার কথা এত মনে পড়ছে না। ওখানে কেমন আছে, কি খাচ্ছে, আউটো খাচ্ছে কি না কিছুই তো ভালো করে বলে না। জানোই তো কি মুখচোরা স্বভাবের মেয়েটা, বুক ফাটবে তবু মুখ ফুটবে না ওর। ইব্রাহিম চৌধুরীর স্ত্রীর কাঁধে আলতো চাপ দিয়ে বলেন, তুমি শুধু শুধু চিন্তা করছো গিন্নি। আর এখানে কি আমাদের মেয়ে একা নাকি? শেহজাদ আসে না ওর সাথে? জয়নব চৌধুরী তবুও উসখুস করলেন, অবশেষে মুখ ফসকে বলেই ফেললেন, আসলে আমার না কেন যেন আজকে সকাল থেকে মনটা ভীষণ কুগাইছে। মেয়েটা ভালো আছে তো? এক কাজ করো, মেয়েটাকে একটা কল দাও, কিছুক্ষণ কথা বলো, দেখবে সব গাওয়া টাওয়া কোথায় পালিয়ে গেছে। ইব্রাহিম চৌধুরীর কথা শেষ হতে দেরি হলো, কিন্তু জয়নবের মেয়েকে কল দিতে দেরি হলো না। ইব্রাহিম চৌধুরী পাশ থেকে বললেন, স্পিকারে দাও তো ফোনটা, আমিও শুনি। তোমরা মা মেয়ে আমার নামে নিন্দে টিন্দে করো কি না? আমি আপনার নামে নিন্দে করি? করো না বলছো গিন্নি? তুমি তো কল দিই 1 ঘন্টা আগে। আমার বিরুদ্ধে মেয়ের কাছে নালিশ ঢুকে দাও, পরে বাকি কথা বলো। ইব্রাহিম চৌধুরী হেসে হেসে কথাগুলো বললেও তার সব হাসি উধাও হয়ে গেল। জয়নবও যেন জমে গেল সহসা। কয়েকবার রিং হয়ে কলটা কেটে যেতেই দুশ্চিন্তা বাড়ল তাদের। জয়নব আহত চোখে স্বামীর পানে চেয়ে বলেন, মেয়েটা তো ফোন ধরছে না। টুডে উই উইল বি ডিসকাসিং
statistics. Does anyone have any question before we begin? গ্যালারির মতো সুবিশাল ক্লাসরুমটিতে প্রায় 100 স্টুডেন্টের ক্লাস নিচ্ছে শেহজাদ। কঠোর মুখবই দেখে বুঝার উপায় নেই যে তার নীলাপ চোখজোড়া রুমটির এদিকে ওদিকে খুঁজছে কোনো একজনকে। কিন্তু না, ক্লাসের কথাও যখন আরশির দেখা সেই চোখ জোড়ায় পড়ল না, তখনই শুভ্র ললাটে ভাঁজ পড়ল শেহজাদের। একটু আগেও তো মেয়েটাকে ভার্সিটি আসার জন্য রেডি হয়ে টেবিলে বসা দেখেছিল, তাহলে কি এখনো এসে পৌঁছাতে পারেনি? কণ্ঠের শ্লেষা দূর করে আবারও বোর্ডের দিকে ফিরল মানুষটা, কিন্তু মনোযোগ আর দিতে পারল কই। সব তো ওই একরত্তি মেয়ে নিয়ে বসে আছে, অচেনা শহর। কোনো বিপদ আপদ হলে ব্যাস, শেহজাদের ক্লাস নেবার দফা হয়ে গেল তখনই। আরশির কোনো বিপদে পড়তে পারে এই খেয়ালটা ওর মাথায় আগে আসলো না কেন? বিরক্তিতে সূচক শব্দ করে প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করতেই স্ক্রিনে জল করে উঠল সেভ করা একটা নাম্বার, যেখান থেকে একটু আগে পরপর তিনবার কল এসেছে। নাম্বারটা দেখেই কিছু একটা হলো ওর বুকের ভেতর, যেটা আগে কখনো হয়নি। আগেও তো কতবার আরশির কল ইগনোর করেছে, কই তখন তো এমন লাগেনি। শেহজাদ সময় নষ্ট করলো না, ক্লাসরুম থেকে বের হয়ে কল ব্যাক করলো ওই নাম্বারে। চোখ বন্ধ করে মনে মনে জপল,